Morning, students. Good morning, ma'am. Good Good morning, morning. ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Morning. এক second. আচ্ছা, এবার বলো কি খবর? গত এক মাসে কি করলে সবাই? একটু শুনি। আমি তো এরকম বাড়িতে করে- বসে কাটিয়েছি। ম্যাম আমি ম্যাম ওয়েব নোবেল লিখছিলাম। এইটা ভালো কাজ করেছো। এখন ওয়েবে অনেক ভালো ভালো সিরিজ সিনেমা আসছে, এটা ভালো কাজ করেছো। কিছু একটা দুটো আমিও দেখেছি যদিও, তো ধৈর্য ধরে না, ছোট স্ক্রিনের মধ্যে দিয়ে দেখতে গেলে ধৈর্য ধরে না, তখন মাথাটা ধরে যায়, বেশিক্ষণ আর পারি না। হ্যাঁ যাই ম্যাম, হোক। কম্পিউটার হলে ম্যাম তাড়াতাড়ি লেগে যেত ম্যাম, কিন্তু মোবাইলে না খুব অসুবিধা হয়, আঙুলে বড্ড যন্ত্রণা হয়। হ্যাঁ, তারপরে 14 বার করে কেউ হয় ফোন আসছে, না হয় হোয়াটসঅ্যাপের মেসেজ ঢুকছে। এখন তো সব অনলাইন হয়ে গেছে, যার ফলে সবাই ডাকে অনলাইনে, তার ফলে শান্তি মতো দেখা হ্যাঁ যায় না, 14 বার স্ক্রিনে ভেসে ওঠে, এ ডাকছে ও ডাকছে। তো যাই হোক, তো আজকে শোনা যাচ্ছে তো আমার কথা পুরোপুরি? yes, আমি Yes, ma'am. একটা ma'am. অন্য শোনা জায়গা থেকে বলছি, আসলে যে জায়গা থেকে পড়াই সেখানে নেই আমি। আচ্ছা, কিছু কথা বলার আছে, আজকে সেগুলো বলি। পড়াবার আজকে তো পড়াবো না, কি করব না করব, কেন এই ক্লাস, আর আমার কিছু পার্সোনালি কিছু জিনিস বলার আছে, সেগুলো একটু বলি আজকে, একটু গল্পের মতন শোনো। এক মাস তো অনলাইনে দেখা সাক্ষাৎ হয়নি, সামনাসামনি হলে সামনাসামনি বলতাম। কিছু কথা বলার আছে, সবাই উদ্দেশ্যে বলছি। কোনো কোয়ারি থাকলে নির্দ্বিধায় করতে পারো, জাস্ট এটা যা ইন্টারাকশন সেশন, ঠিক আছে? টাইম পেলে আমরা যেরকম কলেজ ক্লাসের শেষে গল্প করতাম ছেলেপুলের সাথে, ঠিক সেরকম। তো কিছু জিনিস বলার, যেমন সেটা হচ্ছে যে এটা যে তোমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সেমের প্রি রিকুইজিট ক্লাস। প্রি রিকুইজিট মানে তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের আগেও শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। এই সিস্টেমটা তোমাদের বার থেকেই চালু হয়, এর আগে আমরা এরকম কিছু পাইনি। তো যাই হোক, তো সেরকমই প্রি রিকুইজিট এটা হচ্ছে। এই প্রি রিকুইজিট মানে হলো তোমাদের সেকেন্ড সেমের সিলেবাসে যা যা থাকবে। তোমরা তো নিউ সিলেবাস, অল ইন্ডিয়া একটাই সিলেবাস কভার হচ্ছে, তোমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা সারা ভারতবর্ষ একটাই সিলেবাস পড়বে, এর আগে বছর অব্দি ছিল না, ইভেন আমরাও নয়। তো যাই হোক, এটা তোমাদের একটা সুবিধা, তোমরা অল ইন্ডিয়া যে কোনো প্যানেলে যে কোনো ইয়েতে বসতে পারবে। কোনো নাম্বারের কিছু কাট অফ থাকে, যে এই বোর্ডের হলে এই মার্কস, ওই বোর্ডের হলে ওই মার্কস, কিছু কিছু এক্সামে থাকে, সেগুলো তোমাদের পোয়াতে হবে। যাই হোক, ভালো কথা। তো ফার্স্টের যে সেমিস্টারটা ছিল বেসিক সায়েন্সের ওপর, ঠিক আছে, এইবারেও কিছু আসবে, সেটা কি আসবে যখন সিলেবাস আসবে তখন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমার যেটা বলার সেটা হচ্ছে সেকেন্ড সেমের প্রি রিকুইজিট শুরু হয়েছে মানে এটা কখনোই ভেবে নিও না যে ফার্স্ট সেম শেষ হয়ে গেছে। কোভিড পিরিয়ডের সাথে অন্য কোনো পিরিয়ডকে গোলাবে না, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করতে, ইন্টারাকশন করতে, যারা সিস্টেমটা বুঝতে পেরেছো, চিন্তা তাদেরকে নিয়ে নয়। আবারও বলছি, তারা জানে তারা কতদূর পড়েছে আর কি বাকি রয়েছে। কিন্তু যারা ইরেগুলার ছিল প্রচন্ড ভাবে, আমাদের কাছে ফোন আসছে, এখনো পরীক্ষা বাকি, বাকি মানে ল্যাবটা কোথায় গেল, ল্যাব হবে, আকাশ থেকে পড়লো, ঠিক আছে? তো তার থেকে আমার মনে হলো যে এই জিনিসটা বলাটা উচিত। সেটা হচ্ছে ফার্স্ট সেম কিন্তু শেষ হয়নি বাবারা। অতএব সবসময় যারা ইরেগুলার তাদের উদ্দেশ্যে বেশি করে বলছি, গ্রুপে এবং এই প্রিকুইজিট ক্লাসে সবসময়, এবং তোমার যে কলিং যে টিচার ছিল, যে তোমাকে পরীক্ষার সময় কল করতো, হ্যানা করতো তেনা করতো, তার সাথেও সবসময় কন্ট্যাক্টে থাকবে। যে যে কোনো সময় যে কোনো দিন কাউন্সিল ল্যাব ওরিয়েন্টেড কিছু প্রসিডিওর দিয়ে বলবে পরীক্ষা নেওয়া শুরু করে দাও। এর জন্য সাবজেক্ট ওরিয়েন্টেড যা যা মেটেরিয়াল সংগ্রহ করার করে রেখেছো আশা করি, যারা করোনি তারা একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলে সংগ্রহ করে ওটাকে রেডি রাখো। কোভিড পিরিয়ডে কাউন্সিল বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক কিছু নিয়ম নতুন করছে, যা তোমরা কেন, আমরা বা কলেজের যারা কাউন্সিলের সাথে ডিল করে তারাও কিছুদিন আগে অব্দি আঁচ পায় না যে কি হতে চলেছে। তো ফার্স্ট সেম কখনোই শেষ হয়ে যায়নি, ফার্স্ট সেমের একটা বড় অংশ বাকি আছে, শুধু তোমাদের
লিখিত পরীক্ষা যেটা ছিল, থিওরিটিক্যাল পরীক্ষা যেটা ছিল, সেইটুকু শুধু দিয়ে উঠেছো তোমরা। তার খাতা আমরা কাউন্সিলে পাঠিয়ে দিয়েছি, কাউন্সিল সেটা চেক করছে। এইবার এর পরবর্তী একটা পার্ট থাকে, আমরা তোমাদের যে ইন্টারনাল নিয়েছিলাম তার মার্কস পাঠানো, অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট যে দিয়েছিলে সেই অ্যাসাইনমেন্টের মার্কস, অ্যাটেন্ডেন্স মার্কস, এগুলো আমাদের পাঠাতে হবে যখন কাউন্সিল চাইবে। সেটা এখনো যায়নি, মানে তোমার ফার্স্ট সেমের রেজাল্টের খুব কম অংশই সরকারের কাছে পৌঁছেছে, বাকি পুরোটাই পড়ে আছে এখানে, কারণ সরকার এখনো চায়নি, চাইলেই দিয়ে দেওয়া হবে, সব রেডি। তো ওই অংশটা পাঠাতে হবে, তোমাদের কিছু করণীয় নেই, আমি জাস্ট তোমাদের স্ট্যাটাসটা বোঝাচ্ছি। ওই অংশটা পুরোটা এখনো যাওয়া বাকি কাউন্সিলে। এবং তোমাদের যেটা করণীয়, তোমাদের সাথে আমাদেরও, সেটা হচ্ছে ল্যাবের একটা বিস্তারিত পরীক্ষা হতে চলেছে, এটুকু তুমি তোমাদেরকে বলে রাখছি। ডিটেল জানি না, বলতে পারবো না, অফিসিয়াল না হলে সেটা বলা যায় না। কিন্তু এটুকু মাথায় বসিয়ে রাখো যে যে কটা তোমাদের ল্যাব ছিল। আপনার ভয়েস না ব্রেক করছে। আমার ভয়েস ব্রেক করছে এখন? না ম্যাম, না এখন ব্রেক ঠিক আছে। করছে না, মেবি নীলাঞ্জনের হয়তো প্রবলেম হতে পারে, ব্রেক কিন্তু করছে না, আমার এখানে ঠিক। আচ্ছা দেখো, বলতে পারছি না, কারণ আমি তো অন্য জায়গা থেকে আছি, এখানে নেট কানেকশন ঠিক সম্বন্ধে আছে আমার ঠিক আছে, ধারণা আপনি নেই। কন্টিনিউ করুন। খুব যদি অসুবিধা হয় আমাকে তাহলে একটু চ্যাট ট্যাট কিছু করো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো সেটাই, যে ল্যাবের একটা বিস্তারিত পরীক্ষা হতে চলেছে, তার জন্য খাতা, ইন্টারনাল পরীক্ষাটাও হয়নি, ল্যাবের দুটো ভাগ হতো। কে বাবা একটু মিউট হও। হ্যাঁ, ল্যাবের দুটো পার্ট হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল, দুটোর কোনোটাই এখনো নিয়ে ওঠা হয়নি, অতএব একটা বড়সড় অংশ বাকি আছে। তার কি হবে না হবে তোমরা সবসময় কন্ট্যাক্টে থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কন্ট্যাক্টে থাকলেই যথেষ্ট, সেখান থেকে পেয়ে যাবে। অতএব এটা কখনো, আবারও বারবার বলছি, এটা কখনোই ভেবো না যে পরীক্ষা হয়ে গিয়েছে, সেকেন্ড সেমের ক্লাস শুরু হয়ে গিয়েছে, না, এটা সেকেন্ড সেমের ক্লাস নয়। যেহেতু এটা ইনফাইনাইট টাইম কাউন্সিল বসিয়ে রেখেছে আমাদের, তাই জন্য কলেজ থেকে ডিসিশন নিয়েছে যে এই প্রি রিকুইজিটটা চালু করা হোক, ওদের কি কি পড়তে হবে অ্যাটলিস্ট সেটা ওরা জানুক, যাতে যেদিন ক্লাস শুরু করবে সেদিনই যাতে আমরা গাড়ি চালিয়ে দিতে পারি। কারণ বুঝতে টাইম যাবে, প্রথম আমরা বুঝবো নতুন সিলেবাস, তারপর তোমাদের মাথায় ঢোকাবো, তারপর তোমরা সেটাকে আস্তে আস্তে ডাইজেস্ট করতে শুরু করবে। প্রথম তো ডাইজেশন হবে না, ইনডাইজেশন হবে, তারপর আস্তে আস্তে ডাইজেস্ট হবে। তো এই জন্য বলছি, ফার্স্ট সেম শেষ হয়নি, ফার্স্ট সেম এখনো পড়ে আছে। সেকেন্ড সেমের প্রিরিকুইজিটে আমার রুটিন অনুযায়ী দেখতে পেয়েছো 3 দিন, আপাতত 3 দিন, বৃহস্পতি শুক্র শনি ক্লাস দিয়েছে। অনেকের মনে হতে পারে কেমিস্ট্রি নেই, এটা কি জন্য আছে। এই প্র্যাকটিক্যাল যে ল্যাবের এক্সামটা হবে ওটা কি 10 নম্বরের? 100 নম্বরের ব্যাপার। 100 নম্বরের কিরম ভাগ থাকবে, কি থাকবে, এটা যতক্ষণ না ওরা বলছে বুঝতে পারছি না। ও, এখানে যেটা ভালো করেছো বলতে মনে পড়লো, ল্যাবের যেগুলো আছে সেগুলো কিন্তু শুধু ফিজিক্স কেমিস্ট্রি নয়, মাথায় রাখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, ওয়ার্কশপ, এগুলো তো আছেই। এর সাথে আরো থাকবে, আচ্ছা, কমিউনিকেশন স্কিলস এর একটা পার্ট আছে, যেটা অর্ধেক লিখা পরীক্ষা দিয়েছো, অর্ধেক এখানে দেবে। ওদের স্কিলস এর বোধহয় দুটো ভাগ আছে, ল্যাব আছে কি, হ্যাঁ ল্যাব আছে। আরেকটা ম্যাম এই 100 নম্বর কি লিখে দিতে হবে? সেটা তো বললাম যে ওরা জানাবে, তবে একটা বড়সড় কিছু হতে চলেছে এটুকু মানে রেডি থাকো, মেন্টালি প্রিপেয়ার থাকো। কি হতে চলেছে এখনো জানি না, দেয়নি কিছু। 100 নম্বর গুলো তো ম্যাম মনে হয় লিখতে হবে। ও আচ্ছা ঠিক আছে। লিখতে হবে বা দুটো ভাগ করবে, কি করবে ওরা জানে, এখন ওদের ওখানে চলছে কি সেটা বলতে পারবো না, যতক্ষণ না আমাদেরকে জানাচ্ছি জানতে পারছি না। আচ্ছা এবং এটার সাথে আরেকটাও সেশনাল আছে, বলতে পারো কি, যেটা অলমোস্ট ভুলেই গেছে হয়তো অর্ধেক লোক। আরেকটা সেশনাল পেপার আছে, সেটা হচ্ছে স্পোর্টস আর যোগা। ম্যাম ভাইবা। আরে সে তো সবকটারই ভাইবা আছে, আমি বলছি একটা ইন্ডিপেন্ডেন্ট পেপার আছে, সেটা হচ্ছে তোমার স্পোর্টস যোগা। ওইটারও কিন্তু 100 নম্বরের একটা পেপার। অনলাইনে কি যোগা দেখাবে আমি জানি না, বাট ওটাও হবে, কিছু না কিছু তো হবে ডেফিনেটলি। ঠিক আছে, তো সবাই শরীরচর্চা, এর সাথে শরীরচর্চাও করবে।
যতদিন না পরীক্ষা অ্যানাউন্স হচ্ছে। ওটা তো বলো। ম্যাম 2 দিনের মধ্যে ক্লাস হয়েছিল ওই যোগা, তারপর তো আর কিছু হয়নি। না, ওটার হয়তো এক্সট্রা কিছু সেশন এখন দেওয়া হতে পারে। মোটমাট সাপ্লাই কি কি মেটেরিয়ালের উপর পরীক্ষা হবে সেটা নিশ্চিন্তে থাকো, আমরা দিয়ে দেবো। কিন্তু এরপর ওরা যোগার রেসপেক্টে তোমার কাছে কি চাইবে সেটা তো আর বলতে পারছি না। যোগা করে দেখাতে হবে না তার যোগা করা অবস্থায় ছবি তুলে পাঠাতে হবে, জানি না কি চাইবে, জানি না। এটা আমার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে যে মানুষের যোগা অনলাইন কি করে পরীক্ষা হতে পারে। যাই হোক, এই গেল একটা জিনিস। হ্যাঁ, হাসিরই বটে এটা। যাই হোক, তো এইটা একটু মাথায় রাখবে তোমরা সব, যেহেতু সিলেবাসটা ঘেটে নেবে যে কি কি সেশনাল ইয়ে আছে। এক, প্রি রিকুইজিটে আমার পেপারটা যেটা আমি বলি সেটা হচ্ছে যে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর একটা কোর্স আছে মানে একটা পেপার আছে ফুল 100 মার্কসের। এটাকে বলে অডিট কোর্স। অডিট কোর্স মানে হচ্ছে জেনারেল ইঞ্জিনিয়ারিং এর সাথে, মানে এটা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল স্পেসিফিক কিছু নয়। এটা হচ্ছে যে কোনো কোর্স, ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং, যে কোনো কোর্সের গভর্নমেন্ট অনেক বছর আগেই একটা ম্যান্ডেটারি করে দিয়েছিল পেপারটা। ওয়েস্ট বেঙ্গল ফলো করতো না বলেই হয়তো এটা এআইসিটি অল ইন্ডিয়া সিঙ্গেল রুল করে দিয়েছে। যাই হোক, এটা ওয়েস্ট বেঙ্গলে ফলো হতো না, কিন্তু বাইরের যে কোনো স্টেটে তুমি যদি ওদের কারিকুলাম ফলো করতে চাও তাহলে দেখবে এটা একটা কম্পালসারি কোর্স হিসাবে রান করে। সবকিছু গ্রাজুয়েশন, যে কোনো ধরনের গ্রাজুয়েশন, যে কোনো ধরনের আন্ডার গ্রাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং, এমসিএ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যারা বিসিএমসিএ পড়ে ওরা সবের একটা করে পেপার এটা থাকে। কেন থাকে? আগামী 3 দিন যে আমার ক্লাস আছে সেই 3 দিনে কেন এই কোর্সটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইনকর্পোরেটেড, এটা কি কাজে আসবে সেটা আমি যতটা পারবো ডিসকাস করে দেবো। মেজরিটি অফ দা অ্যাপ্লিকেশন অফ দিস কোর্স এটা ফিল করবে যখন ওয়ার্কিং ফিল্ডে যাবে। যে ধরো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে, মানে ধরো ইন্ডাস্ট্রিয়াল ডাইরেক্ট কোর ইন্ডাস্ট্রিতে যে কাজ করছো তার এটা এক ধরনের কাজে লাগবে। যে একাডেমিক টিচিং লাইনে আসবে তার এটা এক ধরনের কাজে আসবে। এন্টারপ্রেনার্স হলে তার এক ধরনের কাজে আসবে। তো কিরকম জবে পরবর্তীকালে থাকবে তার উপরে এই বেসিক এনভায়রনমেন্টাল সায়েন্স বা এক্স্যাক্টলি তার নামও এখনো সিলেবাস দেয়নি, এনভায়রনমেন্টাল সায়েন্সই বোধহয়। তো ওই এনভায়রনমেন্টের রিলেটেড কিছু টপিক এর মধ্যে থাকবে। এর মধ্যে যে কোনো কোর্সের মধ্যেই জানবে, যে কোনো কোর্স, যে কোনো পেপার, যে ধরনের পড়াশোনাই করো না কেন, কিছু পোর্শন থাকে আগে পড়ে এসছো, মাধ্যমিক লেভেলে পড়ে এসছো। সো সিলেবাস যখন পাবে কিছু পোর্শন দেখতে পাবে একদম ছোট বাচ্চাদের মতন, আর কিছু পোর্শন আসবে নতুন। এটা সব কোর্সেই থাকে। তো যেটা পুরনো সেটা তো আমাদের ডাইজেস্ট করা অনেক সহজ হয়ে যাবে যখন আমরা হোল 5টা 6টা পেপার পাবো। এই 5টা 6টা পেপারের মধ্যে যেটা যে 20% 30% আমার আগে পড়া থাকবে সেটা আমাকে হেল্প করবে। আমার তো স্টুডেন্ট হিসেবে তাই মনে হয় যে আমাকে হেল্প করবে, যে আমি জানি, আরেকবার জানলে জিনিসটা আমার মাথায় বসে যাবে। আর কিছু পোর্শন নতুন থাকবে, সেই নতুন পোর্শনটা যেরকম ভাবে আমি কেমিস্ট্রি পড়িয়েছিলাম সেরকম ভাবেই আমি পড়াবো উইথ পিপিটি। ধরে নি যদি অনলাইনই চলতে থাকে, হয়তো চলবে, তার সম্ভাবনাই বেশি। তো এইভাবে আমি পিপিটি দিয়ে 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 যতটা পারা যায় ঢোকাতে থাকবো। বই কবে আসবে, কি বইয়ের নাম কিচ্ছু জানি না। তোমার যা অবস্থা আমাদেরও একই অবস্থা, তফাৎ একটাই, তোমরা সাবজেক্টটা জানো না, আমরা সাবজেক্টটা জানি। তো কিছু জিনিস ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড, এনভায়রনমেন্টের পার্ট যেটা নতুন থাকবে তোমরা পড়বে। আর কিছু থাকবে পুরনো, যেটা ছোটবেলায় পড়ে এসছো। কারুর হয়তো মনে হবে যে ছোটবেলা মনে পড়ছে, কারুর মনে হবে ঠিক আছে পরীক্ষার আগে পড়লে চলবে, কারুর হয়তো একটু বিরক্তিও লাগতে পারে, আমরা হচ্ছি ইঞ্জিনিয়ার আমাদের কেন এটা পড়াচ্ছে। কিছু করার নেই, যদি খুব ফ্যাক্ট অ্যান্ড ফিগারে শুনতে চাও, শুনতে খারাপ লাগতে পারে, নম্বরের জন্য পড়তে হবে। সেকেন্ড, যদি টিচার হিসাবে বলতে যাই তাহলে হচ্ছে তোমাদের একাডেমিক ওয়ার্কিং ফিল্ডে যখন যাবে, ওয়ার্কিং ফিল্ডে যাতে বেসিক কনসেপ্টটা থাকে তার জন্য পড়ে যাবে। আর কিছু একটা সার্টেন পার্সেন্টেজ এই গ্রুপে যারা আছো এরা ভবিষ্যতে
এমন কর্মজগতে গিয়ে পড়বে যেটার সাথে এই এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা বড়সড় রিলেশন থাকবে। এখন আমরা স্টুডেন্ট পাই যারা এরকম এসে বলে যে ওই কাজগুলো এখন করতে হয় আমাদের, যেগুলো করেছিলাম। তো কিছু মানুষ কর্মজগতে আবার এগুলোকে বেশি মাত্রায় ফিরে পাবে, কেউ কম মাত্রায় ফিরে পাবে, কারুর একটা বেসিক নলেজ থাকলেই চলবে। তো এই তিনটে প্রজাতিকেই এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। এই সাবজেক্টটার আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভীষণ স্কোরিং। আমি হলপ করে বলতে পারি তোমাদের সেকেন্ড সেমে যা যা থাকবে এর থেকে স্কোরিং কেউ হবে না। এটা ভীষণই স্কোরিং। একটু যদি বুঝে পড়ো তাহলে স্কোরিং। কেন স্কোরিং? সহজ সহজ বলে স্কোরিং নয়, এটা স্কোরিং তার কারণ তুমি এখানে সেই জিনিসগুলোই পড়বে যেগুলো তুমি রোজকার লাইফে দেখতে পাও, ফেস করো। এয়ার পলিউশন বলো, নয়েজ পলিউশন বলো, ওয়াটার পলিউশন বলো, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলো, এভরিথিং। হ্যাঁ না, একটা মানুষ এখানে হাত তুলে বলতে পারবে যে এই চারটের, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন আর ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট মানে সলিড ওয়েস্ট, এই চারটে জিনিসের সাথে লিঙ্ক নাও। একটা মানুষ এখানে, যে আমাকে বাদ দিলে আর স্যারকে বাদ দিলে 75 জন আছো, তো এই 75 জনের একজনও বলতে পারবে যে হ্যাঁ এই চারটে যে নাম বললেন এই একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট আমার জীবনে কোথাও কানেক্টেড নয়? যদি থাকো বলতে পারো মাইক তুলে, কোনো ভুল নেই, তার সাথে তার জিনিসটাও জানার আমাদের ইচ্ছে থাকবে। একটা মানুষ বলো যে এই চারটের সাথে আমার সম্পর্ক নেই এই মুহূর্তে, পরে হবে কি সেটা তো আমি আসছি, এই মুহূর্তে আমার চারটে জিনিসের একটা বলতে পারি আমার কোনো এফেক্ট করে না, আমার দরকারের নেই, আমার সাথে কানেক্টেড নয়, পাবে না। এইবার তুমি এখন ঘরে স্টুডেন্ট দশা কাটাচ্ছ, ছাত্র অবস্থায় ঘরে বসে আছো, রান্না বান্না চলছে, তুমি বাজার আজার করছো, কেউ কেউ ঘর ঝাঁট দিয়ে বাসন মেজেও হেল্প করছো, কেউ কেউ খাবার জল ভরে দিচ্ছে। হ্যাঁ, আমার বাড়ির লোকজনকে যেমন দেখেছি লকডাউনে কিছু কিছু কাজ শিখেছে, তোমরাও শিখেছো। কেউ কেউ হয়তো বাড়ির বয়স্ক লোকেদের বাজারে না পাঠিয়ে নিজেরা বাজারে যাচ্ছ মাস্ক টাস্ক মুখ ঢেকে। তো এই অবস্থাতে থাকাকালীনই তোমাদের যদি এই চারটের প্রয়োজন পড়ে, তাহলে ভাবো তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবে তাহলে তোমাদের প্রয়োজনটা বাড়বে না কমবে? বিকজ তোমাদের ভবিষ্যতের কাজ হবে প্রোডাকশনের ওপর, তোমরা কি তৈরি করবে সেইটা সোসাইটি ব্যবহার করবে। তোমরা একটা জিনিস বানাবে ভবিষ্যতে, যে ফিল্ডে যাও, আর্কিটেকচার বলো, সিভিল বলো, মেকানিক্যাল বলো, কম্পিউটার সায়েন্স বলো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, সবাইকে বলছি। আমি 3 ধরনের ক্যাটাগরিতে বোঝাবার চেষ্টা করব, কারণ আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের লোক নই। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে কি আরো কি কি ব্যবহার তোমাদের ফেস করতে হয়েছে, এই সাবজেক্টটা কোথায় কোথায় লেগেছে, কোথায় কোথায় লাগেনি, সেটা তোমরা আজ থেকে 5-6 বছর বাদে যখন দেখা হবে অ্যালামনিতে বা রিউনিয়নে, তখন বলতে পারবে যে যা পড়িয়েছিলেন তার এইটা লেগেছে, এইটা লাগেনি। তো আমি 3টে ক্যাটাগরি, আমার যতদূর পড়াশোনাটা থেকে জানা, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলতে পারি 3টে ক্যাটাগরিতে আমি ভাগ করছি। একটা হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড, মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এর যারা প্রোডাকশন ওরিয়েন্টেড থাকবে, ভবিষ্যতে চাকরি করবে। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লায়েন্সেস নিয়ে যারা কাজ করবে, পার্টলি ইটিসি থাকে, সিএসটি থাকে এবং পার্টলি ইলেকট্রিক্যালও থাকে। তাতে যারা অ্যাপ্লায়েন্স, নতুন অ্যাপ্লায়েন্স তৈরি, সেটাকে আপগ্রেড, তারপর সেটাকে কি করে ডিসপোজ অফ করব, এই একটা ফিল্ডের সাথে একদল লোক জড়িত থাকে। আর একটা সেকশন থাকে যারা হচ্ছে কনস্ট্রাকশন, ডেমোলিশন এন্ড ক্রিয়েশন, মানে বিল্ডিং পত্র বানাবে, সেটা তো আর আপগ্রেড হয় না, হয় বাড়াবে না হয় ভাঙবে, এবং সেটাকে ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর করবে, আর্কিটেকচার। এই 3টে গ্রুপ আছে। এরা প্রত্যেকেরই কাজ হবে কিছু জিনিস তৈরি করা, সেটার সার্ভিসিং দেওয়া, মানে সেটা যখন বাজারে তুমি ছাড়বে, সেই প্রোডাক্টটা যখন বাজারে ছাড়বে তা সেটা লোকে ব্যবহার করবে, লোকে কিনবে। তো যেটা সোসাইটিতে যখন সেটা ছড়াবে, সেখান থেকে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট। কার? সোসাইটির। তুমি সহজ এক্সাম্পল কি দেওয়া যায়, একটা সাবান তৈরি করেছো, তার সাথে তোমার ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্পর্ক নেই, আমি জানি, আমি আমার সাবজেক্ট থেকে বলছি। একটা সাবান, গায়ে মাখার সাবান তুমি তৈরি করেছো, সেই সাবানটা থেকে তুমি বাজারে ছাড়লে,
সাবানটা লোকে ব্যবহার করতে শুরু করলো। ব্যবহার যখন করবে তখন তার দাম কত হবে, কিভাবে সেটা লোকে জানতে পারবে তুমি কিনেছো, এই তো সরি তুমি বানিয়েছো, তার কি কি ফেসিলিটি তাকে লোককে জানাতে হবে। তার জন্য তোমাকে বিজনেস ওরিয়েন্টেড জিনিসটা জানতে হবে। তারপর আসছে সেই প্রোডাক্টটা লোকে ব্যবহার করবে, প্রোডাক্টটা ব্যবহার করার পর প্রোডাক্টটা যখন চলবে মার্কেটে, সেখান থেকে কেনা বেচা বাড়বে, ইকোনমিক গ্রোথ হবে সোসাইটির। ফার্স্ট আসবে সোসাইটির গ্রোথ। সোসাইটি বা ইকোনমিক গ্রোথ যখন হবে তখন তুমি ইকোনমিক্যালি গ্রো করবে। তোমার প্রোডাক্টটা যদি বাজারে বিক্রি না হয় তাহলে সোসাইটি তো লাভ করবেই না, ইকোনমিও, দেশের ইকোনমিও বাড়বে না, তার সাথে তোমার ইকোনমিটাও বাড়বে না। এবং এই প্রোডাক্টটা যখন বাজারে ছাড়ছো, এই প্রোডাক্টটার যখন সময়সীমা কাটবে, হয় সেটাকে আপগ্রেড করে দিতে হবে তোমাকে, অথবা সেটাকে ডিসপোজ অফ করতে হবে। সেটা সাবান হলে এক ধরনের, একটা ইলেকট্রনিক্স গুডস হলে এক ধরনের, একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে, যখন একটা পাইপলাইন তৈরি হচ্ছে, তার এক ধরনের ডিসপোজিং অফ থাকবে। কারণ সাবানের মতো সে কিন্তু একদিন গলে যাবে না, সে থাকবে। তো সেই যখন ব্যবহারটা শুরু হলো, একটা পাইপলাইন যখন তৈরি হলো, একটা পাইপ যখন তৈরি হয়ে পাইপটা তুমি বাজারে ছাড়লে, তার কি এফেক্ট, সে কি ধরনের সার্ভিস দিচ্ছে, কি ধরনের ক্ষয়ক্ষতি করছে, সেটার রেসপন্সিবিলিটিও কিন্তু তোমাকে নিতে হবে, বিকজ ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার। যদি তুমি এন্টারপ্রেনার হও তাহলে এন্টায়ার রেসপন্সিবিলিটি ইজ ইয়োর অ্যান্ড ইয়োর টিম। যদি তুমি একটা সার্ভিস পার্সন হও, চাকরিরত হও, একটা বড় অর্গানাইজেশন, বড় একটা ইন্ডাস্ট্রি, তুমি একটা সার্ভিস হোল্ডার, তাহলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার অফ আইদার মেইনটেনেন্স ডিপার্টমেন্ট অর প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইউ আর লায়াবল of whatever the use, whatever the positive outcome, whatever the negative outcome. এই নেগেটিভ আউটকামেরই একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, EIA। এগুলো যা বলছি সব হট টপিক, নেটে মারবে এত লেখা বেরোবে যে পড়ে শেষ করে উঠতে পারবে না। EIA, ক্যাপিটাল E, ক্যাপিটাল I, ক্যাপিটাল A, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এবার চলে আসি যারা সিভিল আর্কিটেক্ট, তাদের কনস্ট্রাকশনের সাথে তুমি যখন বিল্ডিংটা বানাচ্ছ, তার সুয়েজ আউটলেট, তার ওয়েস্ট মেটেরিয়াল, তো সেটা কোথায় যাবে, ওয়েস্ট মেটেরিয়াল তোমাকে ঠিক করতে হবে না অবভিয়াসলি, কিন্তু তোমাকে প্ল্যানিং করে দিতে হবে যে ওয়েস্ট মেটেরিয়ালটা কিভাবে সেই বিল্ডিং থেকে বেরিয়ে কোথায় যাবে। এর জন্য সিভিল আর্কিটেকচারকে লায়াবল থাকতে হবে সেই রেসপন্সিবিলিটিটার জন্য। যদি বলো কিসের লায়াবিলিটি, আমি একটা পাইপ ফিট করে দিলাম, নোংরা জলটা বেরোলো, বেরিয়ে আটকে গেল, কি হবে আমার? কি হবে তার জন্য বলি, এর একটা অডিট হয়। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে দু ধরনের জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও, যারা পরে ইন্ডাস্ট্রিতে যাবে না তারা বছরে মাথা খারাপ করে দেবে দুটো শব্দ। সেটা হচ্ছে EIA, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, আরেকটা হয় EA, এনভায়রনমেন্টাল অডিট। অ্যাকাউন্টস এর যেমন অডিট হয় না, এনভায়রনমেন্টের একটা অডিট হয়। কজন জানো আমি জানি না, কেউ জেনে থাকলে বলো। এনভায়রনমেন্টাল অডিট বলে একটা বস্তু হয়, প্রত্যেক বছর একবার গভর্নমেন্ট থেকে লোক আসবে, স্টেট গভর্নমেন্ট থেকে লোক আসবে, যদি সেটা সেন্ট্রাল কোঅর্ডিনেটেড হয় তাহলে সেন্ট্রাল থেকে লোক আসে, নর্মাল কোর্সে স্টেট থেকে আসে। সেই স্টেটের লোক এসে, কোথা থেকে আসে পরে আসছি, এসে পুরো জিনিসটা অ্যানালিসিস করবে। তখন অ্যাজ এ পার্ট অফ ইঞ্জিনিয়ার তোমাকে তার ডেসক্রিপশন দিতে হবে যে এই করেছি, এই আমার আউটলেট, এই আমার মানে এমিশন, এফ্লুয়েন্ট বা এমিশন। এমিশন শব্দটা ব্যবহার হয় যদি গ্যাসের ক্ষেত্রে, এফ্লুয়েন্ট কথাটার ব্যবহার হয় যখন সেটা লিকুইড হয়। তুমি যদি বায়বীয় পদার্থ ছাড়তে থাকো চিমনির মাধ্যমে, দ্যাট ইজ কল্ড এমিশন। তুমি যদি এফ্লুয়েন্ট জলীয় পদার্থ ছাড়তে থাকো, দ্যাট ইজ কল্ড এফ্লুয়েন্ট। সো এভরি item, every particle, every element of that emission or effluent should be checked প্রতি বছর, ইয়ারলি হয় এটা। যদি চেক হয় তাহলে গভর্নমেন্ট থেকে লাইসেন্স পাবে তোমার এই ইন্ডাস্ট্রিটাকে রান করাবার, অন দ্য বেসিস অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তুমি একটা সাংঘাতিক
জায়েদ মিস্ত্রি সিভিল আর আর্কিটেকচারের মধ্যে তফাৎ কি বলছি পরে, যদিও এটা আমার সাবজেক্ট নয়, তাও আমি 10 বছর চাকরি করে যা বুঝেছি সেখান থেকে বলবো, তার আমাকে এটা শেষ করতে দাও, খেই হারিয়ে ফেলবো। তো সেই এভরি এলিমেন্ট, এভরি টাইপ উইল বি অ্যাসেসড। যদি অ্যাসেসমেন্ট পাও তাহলে গভর্নমেন্টের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের সাইড থেকে ক্লিয়ারেন্স পাবে ইন্ডাস্ট্রিটা রান করার। আর যদি না পাও, সাপোজ এইবারে তুমি ফেল করলে, তোমাকে 6 মাস টাইম দেবে, সেই 6 মাসের মধ্যে আবার চেক করতে আসবে। যদি দেখা যায় তুমি পাস করছো তবেই তোমাকে লাইসেন্স দেবে, আদারওয়াইজ তালা বন্ধ হয়ে যায়। ইয়েস, এই জন্যই প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা লেবার, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার, সুপারভাইজার যাই বলো, সবার মধ্যে যাতে মিনিমাম নলেজটা থাকে, তার জন্য এই কোর্সটাকে ঢুকিয়েছে। যারা প্রপার, যাদের বাড়ির লোক প্রপার ইন্ডাস্ট্রিতে থাকে, কোর ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদেরকে শুধু জিজ্ঞাসা করবে, একটু আপার পজিশন হলে সে একটু বেশি ভোগে, লেবার বা লোয়ার শ্রেণীরা অতটা বুঝে উঠতে পারে না, কারণ ওদের প্রোডাকশনের দিকেই রাখে। ওদেরকে জিজ্ঞাসা করো, সুপারভাইজার এই ক্যাটাগরির লোকেদের জিজ্ঞাসা করো যে এই দুটো জিনিস বছরে কি কি হয়, দেখবে মাথা খারাপের অবস্থা হয়। আচ্ছা, কারা চেক করে? চেক করে হচ্ছে, যদি স্টেট থেকে আসে তারা হচ্ছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, সল্টলেকে অফিস আছে, এসপিসিবি, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আসে। আর যদি সেন্ট্রাল কন্ডাক্টেড হয় তাহলে সেটা হয় সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এসপিসিবি, সিপিসিবি। এবং একটা কথা বলি, এর একটা রুল আছে, সেই রুলটা আমি খুব সম্ভবত তোমাদের সিলেবাসে বোধহয় আছে, আমি কনফার্ম নই, বোধহয় আছে, প্লাস তোমাদের রুলটা জানা উচিত তোমরা ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে। সেই রুলটাও আমি কিছুটা ওভারঅল একটা নলেজ তোমাদের এই 3 দিনের মধ্যে দিয়ে রাখবো। 3 দিন আমি বৃহস্পতি, শুক্র, শনি আমি এমন ভাবে ভাগ করছি যাতে একটা মিনিমাম রিকুইজিট নলেজ তোমরা পেয়ে যাও, বা পরবর্তী সপ্তাহেও যদি দেয় তাহলেও যাতে আমি ওটা তোমাদের প্রি রিকুইজিটটা দিয়ে দিতে পারি। সত্যি এনভায়রনমেন্টের একটা প্রি রিকুইজিট নলেজ লাগে ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে, না তো আননেসেসারি হ্যাকেল হতে হয়। এইবার এটা গেল প্রোডাকশন ওরিয়েন্টেড যারা আছে, সেখানে একটা বিল্ডিং হতে পারে, সেই প্রোডাকশনের মধ্যে একটা কনস্ট্রাকশন হতে পারে, কনস্ট্রাকশনের সময়ও দেখা হয়, সয়েল টেস্ট করতে হয়। তুমি যে একটা কনস্ট্রাকশন জমির ওপর দাঁড় করালে, এখানে কি অ্যানিমেলরা থাকতো, নিয়ারেস্ট ওয়াটার বডি আছে, সেই ওয়াটার বডিতে কারা থাকে। তুমি যে বিল্ডিংটা বানালে, এটা অফিস, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রি, কি, তাহলে এর এফ্লুয়েন্ট থাকবে, এর এমিশন থাকবে, তার জন্য তুমি কি ব্যবস্থা করেছো, একটা সিভিলের কনস্ট্রাকশন গ্রুপকে জিজ্ঞাসা করা হবে উইথ আর্কিটেকচার, কি ব্যবস্থা করেছো তুমি, তোমার এফ্লুয়েন্টটা তুমি কোথায় বার করছো, নিয়ারেস্ট মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের হাইড্রেনে, নিয়ারেস্ট ওয়াটার বডিতে? কেউ কিছু বললে? আমার কথা শোনা যাচ্ছে তো? আমি একাই বলে যাচ্ছি, তোমরা সব স্তব্ধ। ম্যাম শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই আউটলেটটা তুমি কোথায় দিচ্ছ? তুমি কি পারমিশন নিয়েছো মিউনিসিপ্যালিটি বা পলিউশন কন্ট্রোল বোর্ডের পারমিশন নিয়েছো? এইখানে তুমি যে বিল্ডিংটা খাড়া করে দিলে, এখানে আশেপাশে কি ছিল, তারা কোথায় গেল, সেই অ্যানিমেল, সেই ফ্লোরা ফোনা কোথায় গেল? যদি বলো কি হবে, গাছ, মানুষ বাঁচছে কিনা ঠিক নেই, আপনি গাছের পেছনে পড়ে আছেন। দিস ইজ দ্য ইকোসিস্টেম, দিস ইজ দ্য ব্যালেন্স। প্রত্যেক কটা অ্যানিমাল, প্রত্যেক কটা প্ল্যান্টের মধ্যে একটা ইন্টারকানেকশন আছে, এটাই ইকোসিস্টেম, এটাই পড়ে এসছো, খানিকটা এখানে পাবেও। এটা একটা চেন, চেনের একটা দিক কেটে গেলে তোমাদের ওই যে এসি কারেন্ট না ডিসি কারেন্ট কি একটা থাকে না, একটা বাল্ব নিভে গেলে পুরো চ্যানেলটা নিভে যায়, ঠিক সেরকম এটা পুরোটা মেনটেন করতে হবে। দিস ইজ কল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক বছর ধরেই এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই শব্দটার পিছনে যুদ্ধ করে যাচ্ছে, মানে করতে চাইছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, করছেও, প্রোগ্রেস করছেও, কিন্তু ভেরি স্লো। ওই জন্য যত নতুন ইঞ্জিনিয়ার মার্কেটে বেরোবে, দোজ আর দ্য রেসপন্সিবল ফর ফিউচার কনস্ট্রাকশন, ফিউচার এস্টাবলিশমেন্ট, তাদেরকে এই নলেজটা মাথা থেকে ঢুকিয়ে বার করা হয় যাতে তারা সাস্টেনেবল গ্রোথে গভর্নমেন্টকে হেল্প করতে পারে। বোঝা গেল? আচ্ছা, এই গেল ইয়ে।
আর্কিটেকচারের বা সিভিলের ক্ষেত্রে এটা একটু অন্যভাবে লাগে। এক তো ওই এফ্লুয়েন্ট প্ল্যানিং এইসবে থাকে, আর্কিটেকচারেরও তাই। যখন তোমরা বিল্ডিং ড্রয়িং শুরু করবে, কোথায় টয়লেট, তার, ইনলেট, আউটলেট, সেটা বিশাল হিসেব নিকেশ ওইখানে করতে হয়, যেটা তোমরা ট্রেডে গিয়ে করবে। কি মেটেরিয়াল তোমরা ওয়ালে দিচ্ছ কালার করার জন্য, তোমরা কি জানো এমন অনেক কালার আছে, খুব ভালো কোয়ালিটির কালার তুমি দেওয়ালে লাগালে একটা সার্টেন টাইমের পর এরা সালফার ওরিয়েন্টেড যে গ্যাসগুলো হয়, সালফার ডাইঅক্সাইড বেসিক্যালি, এদেরকে অ্যাবজর্ব করে। তারপর সেই ঘরে যে লোকটা থাকে একটা টাইমের পর সে একটু এক্সেস অ্যামাউন্টে সালফার অক্সাইড ইনহেল করতে শুরু করে। তো তুমি আর অ্যাজ এ আর্কিটেকচার তুমি যে কালার ব্যবহার করছো, তোমার ভেন্টিলেশন, তুমি একটা বাড়ি করছো, সেই তুমি যে ডিজাইনটা করেছো, ধরো তো আমি একটা বাড়ি করেছি, আমি তোমাদের এক আর্কিটেক্টকে ডেকে আমি বললাম ডিজাইন করো তো, আমি একটা জমি কিনেছি, কোন দিকে জানলা, কোন দিকে দরজা, কোন দিকে গেলে আমার বেডরুমে হাওয়া পৌঁছাবে, বাথরুমের স্মেল বাথরুমে ঘুরবে না, বেরিয়ে যাবে, সে ফাউল হোক ভালো স্মেল হোক, কোনোটাই আমি চাই না। কিরম ভাবে করবে? তুমি যেভাবে দরজা জানলা বলে দেবে, যত সাইজের দরজা জানলা বলে দেবে, আমি ইয়ে দিয়ে সিভিল কনস্ট্রাক্টর দিয়ে আমি সেইভাবে করাবো, আমাকে বলে দাও। তো তুমি কিভাবে বলবে? তোমাকে তার জন্য উইন্ড ডিরেকশন, আশেপাশে কোথাও কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, তার এফ্লুয়েন্ট কোন দিকে আসে, কে একটা কি লিখলে, দাঁড়াও তো। হ্যাঁ, ফুল ফর্ম বলবো, আমি পড়ানোর সময় আবার বলে দেবো, আজকে কিছু মুখস্থ রাখতে হবে না মৌসুমি, আজকে জাস্ট মানে গল্পের মতন শোনো, কিছু জিনিস দেখবে এখান থেকে মনে থেকে যাবে, আর যেগুলো টেকনিক্যাল টার্ম হবে নিশ্চিন্তে থাকো, আমি মাথায় ঢুকিয়েই ছাড়বো। আগের বারও ঢুকিয়েছিলাম, এইবারও ঢুকিয়ে দেবো। তো তোমাকে যখন প্ল্যানিংটা করতে হবে, সেই প্ল্যানিংটা তোমাকে এমন ভাবে ওরিয়েন্টেশন, এমন ভাবে দিক দেখে করতে হবে যেন সেটা হয়। তার জন্য উইন্ড ডিরেকশন, আশেপাশে কি আছে তোমাকে মাথায় রাখতে হবে, তার জন্য তোমাকে এটা জানতে হবে। এই যে তুমি কালারটা ব্যবহার করে দিয়ে আমার দেওয়ালে তুমি লাগিয়ে দিয়ে চলে গেলে, এইবার যে সালফার ডাইঅক্সাইডটা এমিটেড হচ্ছে, হু উইল রেসপন্সিবল? আমি তো একটা কমন পার্সন, আমি পয়সা দিয়েছি তোমাকে, সিভিল কনস্ট্রাক্টরকে, আমি বাড়ি পেয়েছি, তার জন্য তুমি তো রেসপন্সিবল থেকে গেলে। এই সালফার ডাইঅক্সাইডটা শুধু যে আমার কাছে থাকবে তা নয়, এ তো আমার জানলা দরজা দিয়ে এয়ারেও মিশছে। তো ডোমেস্টিক এরিয়া থেকে হলেও তুমি 1 বছরে পাবে না, 10 বছরেও হয়তো সেরকম অ্যামাউন্টে পাবে না, বাট হ্যাঁ 50 বছর যদি তুমি একটা ডিটেল এয়ার কোয়ালিটি চেক করো, এই শহরের ওপর থেকে তুমি ডেফিনেটলি সালফার অক্সাইডের কন্টেন্ট হাই পাবে, কারণ আমি একা তো নই, এরকম তো আরো থাকবে। তো এই জন্য এই প্রিরিকুইজিট নলেজটা লাগে। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, ভালো ভেবে, কম্পালসারি ভেবে, যে যেভাবে পারো জিনিসটা পড়ো, জিনিসটা লাগবে না এটা তুমি কখনোই ভেবো না। ওই স্পোর্টস যোগাটাও যেমন তোমাদের ছাত্র অবস্থায় দরকার ছিল, সেটা কি দরকার ছিল যখন আমাদের মতো স্টেজে চলে আসবে। ছাত্র অবস্থা তো কেটে গেছে অনেকদিন আগে, কিন্তু একদম আবার বুড়ো হয়ে যায়নি। এই মাঝখানটায় যখন শুধুমাত্র ঘরের কাজ, সংসার আর অফিস এই নিয়ে যখন জাতাকলে আটকে যাবে, তখন বুঝবে যে স্পোর্টস যোগাটার কি প্রয়োজনীয়তা ছিল। আজকে হয়তো মনে হচ্ছে বাবা আবার হাত পা ধরে টানাটানি করবেন পিটি ক্লাসের মতো। তো আজকে আমাদের মতন জায়গায় আসলে তখন বুঝতে পারবে যে স্পোর্টস যোগাটার কিছু দরকার ছিল কিনা। ঠিক সেরকম যখন ওয়ার্কিং ফিল্ডে যাবে তখন আমার কথা মনে পড়বে যে যে বলেছিল এই নলেজ গুলো কাজে লাগছে কি লাগছে না। এর মধ্যে একটা শ্রেণী আছে, এরা পাকে চক্রে এর ভেতরেই ঢুকে যাবে। যেমন একটা কথা বলি, রিসেন্টলি আমি একটা ওয়েবিনার অ্যাটেন্ড করেছিলাম, ভালো করে শোনো। ওয়েবিনারটা এসছিল আমার টপিকের মধ্যে নয়, টপিকটা ছিল সিভিল ওরিয়েন্টেড। একটা কলেজের, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও নয়, সাউথের একটা কলেজ একটা সিভিলের ওপর একটা ওয়েবিনার অ্যাটেন্ড করেছিল, যার মূল ছিল কন্টেম্পোরারি থেকে বেরিয়ে এসে নিউ মেথডে কি করে বিল্ডিং ডিজাইন এইসব হেন তেন করা যায়। গ্রিন বিল্ডিং বলে একটা কথা আছে, গ্রিন শব্দটার খুব ইন্ডাস্ট্রিতে খুব দাম, গ্রিন সবুজ। এই ধরনের একটা কোর্স ঠিক নয়, ওয়েবিনার কদিনের হয়েছিল, 3 দিনের হয়েছিল, বিকালবেলা করে হতো, আমি অ্যাটেন্ড করেছিলাম। সেখানে কিছু জিনিস জানতে পারলাম, সেগুলো শেয়ার করি। যেমন ধরো, এই যে ঘরের মধ্যে যে দেওয়াল হয়, এটা সবারই লাগে, যে বাড়ি করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে যখন নিজের বাড়ি করবে তারও এই নলেজটা লাগবে। ভালো করে সবাই শোনো, কম্পিউটার সায়েন্সের লোকটারও লাগবে, কারণ তারা তো 4 দেওয়ালের মধ্যেই গোটা জীবন কাটাবে।
ওদের তো মানে কি বলবো, আউটডোর বলে আরই কিছু নেই, সবই ইনডোর। তো এই যে ইনার ওয়াল গুলো হয় না, মানে তোমার ধরো এ ঘর থেকে ও ঘর, ডাইনিং রুম আর বেডরুমের মাঝের যে ওয়ালটা, সেই ওয়ালটাকে ওরা কি করছে, আমরা যেমন চুন সুরকি এইসব দিয়ে বানাই, ইট দিয়ে বানাই, এখন ফ্লাই অ্যাশের ইট বেরিয়েছে, দেখবে ফ্লাই অ্যাশ কিন্তু এক ধরনের ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি ইট। পড়াবো, এখন কি করছে, ওখানে বিভিন্ন ধরনের ব্লক ফিট করে দিচ্ছে, সেই ব্লক গুলো কিনতে পাওয়া যাচ্ছে। ছোটবেলায় ব্লক দিয়ে ডায়াগ্রাম বানাতে মনে আছে, সেরকম কতগুলো কংক্রিটের ব্লক গুলো ওয়েস্ট মেটেরিয়াল, প্লাস্টিক, এই যে এত প্লাস্টিক নিয়ে লোকে চিন্তিত, রাস্তায় পড়ছে, জলে সমুদ্রের তলায় চলে যাচ্ছে, মাছে খেয়ে ফেলছে, তোমার নর্দমা ব্লক করে দিচ্ছে, একটা বর্ষা হলে কলকাতা শহর জলের তলায় চলে যাচ্ছে। এই প্লাস্টিক মেটেরিয়াল গুলোকে কালেক্ট করে ওরা ওই ব্লক গুলো বানাচ্ছে। ব্লক গুলো ব্লক হিসাবেই পাওয়া যায়। তুমি যখন বাড়ি করবে, তুমি ওই ইনার ওয়াল যেগুলোর উপর খুব বেশি চাপ পড়ে না, সেইখানে ওই দুগুলো দিয়ে টেস্টিং করে করে বানিয়ে দিচ্ছে, নো সিমেন্ট আদার কিছু, জাস্ট ব্লক 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 ব্লক, এক ধরনের গাম বেরোচ্ছে, গ্লু বেরোচ্ছে, সেই দিয়ে। যে আমাদের পড়াচ্ছিল সে তার পেছনের ওয়ালটা দেখালো, তার বাড়ি ওটা, সে বললো আমি এটাকে অ্যাপ্লাই করে এই ওয়ালটা বানিয়েছি। তাতে সবাই জিজ্ঞাসা করলো যে এটার স্ট্রেংথ কি, বললো নর্মাল যা স্ট্রেংথ তাই। যদি কিছু ভারী কিছু হ্যাং করাতে চাই, বললো সেটার ওজনের উপর ডিপেন্ড করছে এবং তুমি কটা ব্লকের সেট দিয়েছো তার উপর ডিপেন্ড করছে। তা আমরা দেওয়ালে আর কটা কি হ্যাং করি, তো মাঝে যদি ওটা দাও, এটা তোমার চিপও পড়ে, একটা বাড়ি করতে গেলে কত খরচা করে বলো তো। ওর ওই ওয়ালটা কিন্তু অনেক চিপ পড়েছে। এইভাবে তুমি যদি ইনার ওয়ালটা দাও, তাহলে তোমার কি হলো, ওয়েস্ট মিনিমাইজেশন হলো, তোমার সোসাইটি বেনিফিটেড হলো, প্লাস তোমার খরচ কমলো, ইকোনমিক্যালি গ্রোথটা বেশি হলো। এই তিনটে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি যখন মার্কেটে ছাড়তে পারবে, তোমার প্রোডাক্ট ISO 14000 বলে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মার্কস আছে, 14000, 9000 দিয়ে দেখবে শুরু হয় আমাদের খাওয়ার প্রোডাক্ট গুলো, 9000 মার্ক আছে মানে তার কোয়ালিটি অ্যাপ্রুভড। সেরকম এনভায়রনমেন্টের একটা মার্ক আছে যেটা শুরু হয় 14000 দিয়ে। তুমি যদি এই ক্রাইটেরিয়া গুলো মানে ওয়েস্ট মিনিমাইজেশন, ইকোনমিক গ্রোথ, পকেট ফ্রেন্ডলি, সব ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারো, তো ইউর কোম্পানি উইল গেট 14000 অ্যাক্রিডিটেশন। when you get 14000 and 14001, পরে পড়াবো, অ্যাক্রিডিটেশন যখন তুমি পাবে, তোমার সেই প্রোডাক্টটার দাম বাজারে বেশি হবে, সে বেশি সেল হবে, এবং তোমার প্রফিট, তোমার কোম্পানি এবং তুমি যদি অ্যাজ এ এন্টারপ্রেনার হও, অ্যাজ এ এমপ্লয়ি হও, ইউ উইল বি প্রফিটেড। তো সেই পদক্ষেপটা নেওয়ার আগে তোমাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি সবই বলছি প্রয়োজনীয়তা। আরেকটা ওই ওয়েবিনারে আরেকটা জিনিস দেখিয়েছিল, সেটা বাইরের দেওয়ালে করছে। কি করছে, দুটো ওয়ালের মাঝে বড় বড় প্লাস্টিকের বেলুন টাইপের জিনিস দিয়ে দিচ্ছে। দুটো ওয়ালের মাঝে, ভালো করে শোনো, ছবিটা আমি পরে পেলে দেখাবো, আমার এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলে আমি দেখাতাম। দুটো ওয়ালের মাঝে বড় বড় প্লাস্টিকের বিন ব্যাগ, যেরকম হয় না বসার বিন ব্যাগ, সেরকম বিন ব্যাগ যদি প্লাস্টিকের হাওয়া ভরা হয়, সার্কেল সার্কেল টায়ারের মতন, কল্পনা করো একটা বড় লরির টায়ার, সেটা যদি প্লাস্টিকের হয়, টোটালি বন্ধ, ভেতরে হাওয়া ভরা, সলিড মাল, ওই রকম দিয়ে 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 পুরো ওয়ালটাকে বানিয়েছে। ওয়ালের এপাশে ওপাশে একটা প্রোটেকশন দিয়েছে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না, মাঝখানটা হচ্ছে পুরোটা ওই জিনিসটা। তাতে কি হয়েছে, সেম জিনিস, পুরো প্লাস্টিকের একটা ওয়েস্ট মিনিমাইজেশন হয়ে গেছে। এই জিনিসটা বানাতে গিয়ে, যেহেতু এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট, ওর পারচেস কস্ট কিন্তু খুব কম হয়েছে। তুমি যদি কতগুলো নোংরা প্লাস্টিক নিয়ে তার থেকে বানাতে পারো, তোমার ইনিশিয়াল প্রোডাকশন কস্ট প্রচন্ড নেমে গেল, কারণ ওগুলো তো লোকে ফেলতে পারলে বাঁচে, গভর্নমেন্ট এমনিই তোমার ঘরে দিয়ে যাবে, এসব ডাম্প করে দিয়ে যাবে, কেজি দরে হয়তো কিনবে। তো সেইগুলো দিয়ে যদি বানাও, ওয়েস্ট মিনিমাইজেশন হলো, তোমার প্রোডাকশন কস্ট কমলো, তোমার বাজারে তুমি কম পয়সায় ছাড়তে পারলে, লোকের কাছে ওটা পকেট ফ্রেন্ডলি হলো, প্লাস আরেকটা সুবিধা হলো, বলতে পারো কি, সবাইকে জিজ্ঞাসা করছি, দুটো ওয়ালের মাঝে আমি প্লাস্টিকের হলো মেটেরিয়াল দিয়ে ব্লক করেছি, আমার কি সুবিধা হতে পারে? ওই ওয়ালটার একটা পজিটিভ আছে কি? সবাই ব্রেন খাটাও, এর জন্য এনভায়রনমেন্ট জানতে হয় না, কমন সেন্স। কি হতে পারে বলো তো? এই রাইট, ইনসুলেশন, জায়েদ মিস্ত্রি, ঠিক। ইনসুলেশন ইন টার্মস অফ হিট, ইন টার্মস অফ সাউন্ড। দেখা যাচ্ছে সেই ঘর ঠান্ডা হচ্ছে,
কম্পারেটিভলি। মানে টেম্পারেচার ইনসুলেশনও চলছে, তার সাথে সাথে যদি আওয়াজের প্রবলেম হয়, পাশে হয়তো মেশিন চলছে, এয়ারপোর্ট, পাশে তোমার এয়ারপোর্ট আছে, রাস্তার ধারে এই ধরনের ওয়াল গুলোকে যদি দিয়ে দাও তুমি আওয়াজ পাবে না। এটা রাস্তার ধারের বাড়ি কি আওয়াজ খায় বলো তো? বা বাস ট্রেন হলে ট্রেন, এই যে আমার পাশ দিয়ে এখন শুনতে পাচ্ছ না, যদি নর্মাল টাইম হলে শুনতে পারতে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর ট্রেন যেত। আমি একদম ট্রেন লাইনের ধারে বসে আছি। আর এমনি সময় হলে বাস, যদি রোডের ধারে হয়। তো ইনসুলেশনের কাজ করে। তো অ্যাজ এ আর্কিটেক্ট বা অ্যাজ এ সিভিল তুমি কত কম পয়সায় বলো তো একটা ইনসুলেটেড রুম দিতে পারলে মার্কেটে? এর জন্য জানতে হবে। আর সিভিল আর আর্কিটেকচারের বেসিক ডিফারেন্সটা আমি বলে দিই, আমার কাছে আর বেশি টাইম নেই। সেটা হচ্ছে সিভিলের হচ্ছে ডোমেস্টিক পারপাজে বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে সিভিল ইজ ইউজ, তোমায় আমি ওই যে বললাম একটা জমি কিনেছি বাড়ি করব, তো সিভিলের কাজ হবে খাঁচাটা দাঁড় করানো। আর আর্কিটেকচারের কাজ হবে কোন দিকে কোন ঘর হবে, কোথায় কটা পিলার হবে, কোন দিকে ওয়াল, কি ধরনের ওরিয়েন্টেশন রাখলে মানে অপটিমাম ইউটিলাইজেশন করতে পারবো আমার জমিটা। সাপোজ একটা কথা বলি, আমি যেখানে এখন আছি জমিটা 2 কাঠার উপরে, এটা আমার বাড়ি, অ্যাকচুয়ালি আমি এখানে থাকতাম আগে। তো সেই 2 কাঠা বাড়িটার সেই সময়, এটা আমি 2002-03 কথা বলছি, তখন না সাধারণ মানুষ নিজের বাড়ি করার জন্য খুব একটা আর্কিটেক্টের হেল্প নিত না। আর্কিটেকচার ডোমেস্টিক বাড়ি খুব একটা বানাতো না, ম্যাক্সিমামই হতো অফিস, স্কুল, কলেজ, মানে মাস স্কেল গুলো। আর বড় ফ্ল্যাট হচ্ছে, খুব উঁচু দরের কেউ একজন বড় লোক বাড়ি বানাচ্ছে, সে আর্কিটেক্টকে নিত। সেই স্তরে আমরা পড়তাম না। কিন্তু ওই জমিটার যেহেতু দাম অনেকটা পড়েছিল বা যাই হোক, দেখা যাচ্ছিল হিসেব করে যদি নর্মাল একটা সিভিলকে দিয়ে বা নর্মাল আমরা যদি প্ল্যান করে বাড়িটা বানাই, খুব ছোট ছোট ঘর হয়ে যাচ্ছে। তখন কি করা হলো, একজন বুদ্ধি দিল যে তুমি একটা আর্কিটেক্টের কনসাল্ট করাও, সে নেবে একটা লামসাম অ্যামাউন্ট। সে নিয়েছিল ওই প্ল্যানটা করে দেওয়ার জন্য, 7 দিন টাইম নিয়েছিল, কি কি রিকোয়ারমেন্ট জানতে চেয়েছিল। 7 দিন বাদে সে আমাদের ডেকে পাঠিয়েছিল, আমরা গেছিলাম। তো সে আমাদেরকে প্ল্যানিংটা দিয়েছিল। বিশ্বাস করো, এত সুন্দর প্ল্যানিং করেছে বাড়িটার, আজ অব্দি সবাই অবাক হয়ে যায় যে এটা 2 কাঠা জমির ওপরে বাড়ি। ইনিশিয়ালি তুমি যদি এখানে বসে দেখো তোমার মনে হবে না হলেও 2.5-3 কাঠা আছে, অ্যাকচুয়ালি 2 কাঠা আছে, তাও কিছুটা ছাড়া আছে, পেছন দিকে বাগান আছে। তো আর্কিটেকচারের কাজ হচ্ছে ওই প্ল্যানিংটা করে দেওয়া, অপটিমাম ইউটিলাইজেশন। ওরা এই পড়াশোনাটাই করবে ভবিষ্যতে। একটা রুম সেটা সাউথে খোলা নয়, নর্থ, উত্তর আর পূর্ব দিকে খোলা। তোমার ইনিশিয়ালি সাধারণ মানুষ কি বলবে, ওরে বাবা এই ঘরটা প্রচন্ড গরম হবে। আমাদের কমন পার্সন, আমরা গরমেই বেশি ভুগি, ঠান্ডায় খুব একটা কষ্ট পাই না। ওরা বলে দেবে যে কিরকম ভাবে উত্তর পূর্বে ঘরটাকে করলে একটা টানেল ফর্ম করে তোমার ঘরে এয়ার সার্কুলেশন হবে। আর সিভিল বলবে দুটো ওয়ালের মাঝে এই প্লাস্টিকের বা আরো কিছু থাকে, বিভিন্ন প্যানেলও এখন তৈরি হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, এই প্যানেল গুলো যদি তুমি ফিট করো তাহলে তোমার দাম কমবে এবং এটা অনেক বেশি ইনসুলেশনের কাজ করবে। যায় কি একটা লিখলো আবার, দাঁড়াও দেখি। হ্যাঁ হয়, দুটোর মধ্যেই হয়, প্ল্যানিং এও থাকে, কনস্ট্রাকশনেও থাকে। সিভিল ইজ বোথ ইন প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন, আর্কিটেকচার মেইনলি ইন প্ল্যানিং, এবং তারপরে ডেকোরেশন, ইন্টেরিয়ার এইসবের দিকে ওরা বেশি থাকে। দুটোর মিক্সিং আপ অবশ্যই হবে। তোমার যদি একটা আর্কিটেকচারের ফার্ম হয় তাহলে তার কনস্ট্রাকশনের দিকেও তোমার নজর রাখতে হবে। তোমার যদি একটা সিভিলের ফার্ম হয়, তুমি বিল্ডিংটা বানিয়ে দেওয়ার সাথে সাথে তার রুমের কোথায় জানলা দরজা বসছে, কি ধরনের হচ্ছে, সেটাও তোমাকে জানতে হবে। বোথ আর ইন্টারকানেক্টেড, তবে একটু তফাৎ তো ডেফিনেটলি আছে। এবার এনভায়রনমেন্টের সাপেক্ষে প্রোডাকশন বা মেকানিক্যালেরটা আমি বললাম যে একটা পাইপলাইন ফিট হলে সেটা কোথায় যাবে, কি ধরনের মেটেরিয়াল তুমি বানাচ্ছ, সেটা করোশনের আন্ডারে আসছে, গত বছর পড়েছিলে, করোশনের আন্ডারে আসছে না তো, সেটা দেখাও তোমার কাজ। বিকজ তুমি শুধু পাইপটা তৈরি করোনি, তুমি ওর মেটেরিয়ালটাও চুজ করেছো। সো দ্যাট ইঞ্জিনিয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য এন্ড অফ দ্য রেজাল্ট। জিনিসটা যতদিন কাজ করবে ততদিন অব্দি তোমার রেসপন্সিবিলিটি থাকবে। এবার চলে আসি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিএসটি, এদের 3 জনকে একসাথে রাখি, কারণ এদের অ্যাপ্লায়েন্সেস, এদের মেন কাজটা হয় অ্যাপ্লায়েন্স তৈরি করা, সেটার আপগ্রেডেশন করা,
সেটার সার্ভিসিং দেওয়া। ইফ আই এম নট রং, এখানে যারা আছো তাদের যদি অন্য কিছু থাকে আমাকে বলতে পারো, নট নেসেসারি আমি যা বলছি তাই ঠিক, বিকজ আই এম নট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমি 10 ইয়ার্স এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকার পর আমি বুঝতে পেরেছি ইঞ্জিনিয়ারদের কি কি কাজ হতে পারে। তো সেই একটা জিনিস তৈরি করা, তাকে বানানো, তাকে সার্ভিসিং দেওয়া, এই পুরো জিনিসটা, এবং তোমাদের একটা বড় অংশ থাকে ওয়েস্ট। ই ওয়েস্ট বলে একটা কথা হয়, জানো? কে জানো ই ওয়েস্ট বলে একটা বস্তু হয়? আমাদের লোক ভেজাল হয়ে যে কোনো ম্যাম ধরুন মোবাইল চার্জার এগুলো ফেলে ফেলে দিতে এখান থেকে না সেই ক্লাসে আছে। হ্যাঁ এখান কে যেখান unmute দিয়ে হয়েছে বলো তো? রাত হাতে বলে তো হ্যাঁ, জায়গা সৌম্যদি, তুমি বলেছো ঠিক, কিন্তু আনমিউটটা কে আছে? ঋতব্রত নাকি? না, ঋতব্রত তো ইয়ে অন নেই। কে আনমিউট আছে? দেখতে পাচ্ছি না তো তাকে। কেউ দেখতে পাচ্ছ কে আনমিউট? না দেখতে পাচ্ছি না। অদ্ভুত হয়ে যাবে, এরকম হয় নাকি? ম্যাসিভ আপনার থেকেই আসছে, মানে এমন মনে হচ্ছে যেন। হ্যাঁ, আমারও মনে হচ্ছে তুমি কথা বলছো তোমার থেকে আসছে। না না না, এই নামটা সেট করেছে, নামটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে ম্যাম, কোনোভাবে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার ঢুকিয়ে নামটা সেট করেছে। আরে পাঞ্জাবি এটিএম করে ফোন পের জন্য ম্যাম কলার 13, এই তো কলার 13। 13 মিউট হও। তোমার সবকিছু এভরিথিং ইজ নট বিং আ পাবলিক, সবকিছু পাবলিক করো না। আরে কলার 13 সবকিছু সবাইকে জানিও না। কি জ্বালায় পড়লাম রে বাবা। আমার একটুখানি টাইম আছে, আটকে গেল। যাই হোক, আমি এর মধ্যেই বলে দিই। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তোমাদের এই যে চার্জিং, এই যে কানের হেডফোনটা আমি এখন যেটা ব্যবহার করছি, এটা খারাপ হওয়ার পথে। এটাকে আমি কোথায় ফেলবো? অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, এটার আমি কোথায় ফেলবো? আমি কি আমার সবজির সাথে ডাস্টবিনে ফেলে দেবো, নাকি কোনো এরকম ওয়েস্ট ডিসপোজাল সেন্টার আছে যেখানে ফেলে দিলে তোমরা এটাকে আবার রিসাইকেল মেটেরিয়ালে ফেলতে পারো? আমার কথা শোনা যাচ্ছে? ওই কোনোরকম হচ্ছে, শোনা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, খুব অসুবিধা। সেটা স্যার, শুভ স্যার যদি একটু থাকেন, কলার 13 একটু মিউট করবেন শুভ স্যার। হ্যাঁ ম্যাম, আমি আছি, আমি দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ একটু দেখুন না। আচ্ছা, তো এই হচ্ছে কোথায় ফেলবো। তো আমার যদি এটা আমি ডিসপোজ করতে পারি, তাহলে নেক্সট যে ইয়ারফোনটা আমি কিনবো সেটার তো দাম কম হবে, তুমি যদি ওয়েস্ট মেটেরিয়ালটা ব্যবহার করতে পারো। আর যদি ব্যবহার না করতে পারো, এটা তো বায়োডিগ্রেডেবল নয়, নিজে থেকে তো ডিগ্রেড করবে না। সেটা হয় ধাপার মাঠে, নয় কোনো মিউনিসিপ্যালিটির ইয়েতে এরকম পাহাড়ের মতো জমা হবে। দেখতে চাও? আমার একটা ছবি আছে, দাঁড়াও আমি এই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট দিন এই পিপিটিটা দেবো, আমি একটা ছবি ছোট্ট দেখাই, দেখো। দাঁড়াও, একটা কে কি লিখলে আমি দেখছি। হুম, আশা করি দেখা যাচ্ছে। এটার কি হবে? এটা আমি সমস্ত সমস্ত উডবি ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করছি। এই যে দিনের পর দিন এটা ইলেকট্রিক্যালের সাথেও জড়িত, এটা ইলেকট্রনিক্স এর সাথেও জড়িত, এটা কম্পিউটার সায়েন্সের সাথে জড়িত। আমি সবাইকে এবং বাকিদেরকেও বলছি, বিকজ তাদেরকেও এই সোসাইটিতে থাকতে হয়। তো এটা আমার একটা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন, এটার কি কিছু কি হতে পারে? ম্যাম এটার অনেক কিছু হতে পারে। এই সার্কিট গুলো যে পিসিবি গুলো আছে, ওই পিসিবি গুলোকে ইউজ করা যেতে পারে, বা ওর যে মানে হার্ড মেটেরিয়াল যেটা আছে সেগুলোকে মোল্ড করে অন্য কিছু করা যেতে পারে, নতুন কিছু অন্য কোনো তো এর মেটেরিয়াল ক্ষেত্রে জন্য ইউজ করা যেতে ঠিক পারে। বলেছো। হ্যাঁ, হয় খানিকটা হয় না। এর জন্য তো তোমাকে কোন মেটেরিয়ালটা রিউজেবল হয় আর কোন মেটেরিয়ালটা রিউজেবল হয় না, মোল্ড করা যাবে কোনটা আর মোল্ড করা যাবে, কিছু আছে তুমি এখান থেকে তুলে সারিয়ে সরিয়ে ফুটু দিয়ে লাগিয়ে দিলে, আমার ঘরে একটা লাইট জ্বালিয়ে দিলে, সেটা হবে। ওটা আমি বুঝতে পারছি, ওটা আমার মাথায় ঢুকছে।
কিন্তু যেগুলো আর সারানো গেল না সেগুলো তুমি বলছো মোল্ড করা যাবে। তো মোল্ড ম্যাম করা যে কোন মেটেরিয়াল গুলো যাবে আর যখন মোল্ড করবে কি তার, হ্যাঁ শুনছি এক সেকেন্ড, কি তার টেম্পারেচার হবে, কি তার আউটকাম হবে তুমি জানো? তা সেই জানার জন্য তোমাকে এই সাবজেক্টটা পড়ে যেতে হবে। এরপর যখন তোমরা ট্রেডে যাবে তখন তোমরা পড়বে কোন মেটেরিয়ালটা দিলে কাজ হচ্ছে, কিন্তু সেই মেটেরিয়ালটা কেন, কোনটা চিপার, কোনটা আরো চিপ হতে পারে, এটার জন্য তোমাকে এই সাবজেক্ট, এই জন্যই এটার নাম অডিট কোর্স। মানে এটা তোমাকে জানার জন্য করতে হবে। হ্যাঁ বলো, কে কি বলছিলে? ম্যাম আমি বলছিলাম, ম্যাম বলছি হ্যাঁ নীলাঞ্জন যেটা বললো যে মোল্ড করা যেতে পারে, ঠিক আছে সেটা মানলাম মোল্ড করা যেতে পারে, কিন্তু ম্যাম একটা আমার কোশ্চেন আছে, সেটা আমার পার্সোনাল কোয়েরি, আমি কোনো ডিবেটে যাচ্ছি না। কোশ্চেনটা হচ্ছে ম্যাম, ধরুন একটা আমার ফোনের ব্যাক আছে, ঠিক আছে, যেটা প্লাস্টিক দিয়ে তৈরি, তো এটাকে আমি যখন মোল্ড করতে যাব তো তখন যে হার্মফুল গ্যাসটা যেটা এনভায়রনমেন্টে বেরোবে, সেটা আমার চিমনির সাহায্যে হোক, সেটা যত বড়ই আমি চিমনি করে দিই না কেন, তো হার্মফুল যে গ্যাসটা এনভায়রনমেন্টে বেরোবে সেটা তো আবার একদিক থেকে এয়ার পলিউশন করছে না, মানে যতটা। একদম ঠিক। তো তুমি কোনটাকে মোল্ড করবে, করতে যাওয়ার পর যে গ্যাসটা তৈরি হবে তার কি এফেক্ট, তার কি কস্ট, তার কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এবং এটার মেটেরিয়ালটা তুমি যেটা বললে ব্যাক কভার, সেই মেটেরিয়ালকে যদি চেঞ্জ করে অন্য কিছু বার করো তার কি এফেক্ট হবে, এই দুটোই তোমাকে স্টাডি করে দেখতে হবে। এর জন্য তোমাকে তোমার কম্পিউটার সায়েন্সটা জানতে হবে, তোমার ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে, তোমাকে এনভায়রনমেন্টটা জানতে হবে যে কি নক্সাস গ্যাসটা তৈরি হচ্ছে, এবং এর সাথে তোমাকে বিজনেস অ্যাকাউন্টেন্সিটাও জানতে হবে। একটা ইঞ্জিনিয়ারকে পরবর্তীকাল চলতে গেলে অনেকগুলো জানতে হবে, শুধু ইঞ্জিনিয়ারিং বিদ্যাটা দিলে বেশি দূর এগোতে পারবে না। তুমি একদম ঠিক কথা বলেছো, দুজনেই ঠিক কথা বলেছো। একটা সুইচ বোর্ড ফেলার পর আমি কোথায় যাবো সুইচ বোর্ডটা নিয়ে? আমার সুইচ বোর্ডটা খারাপ হয়েছে, আমার পছন্দ নয়, আমি নতুন লাগাবো, লাগাতেই পারি, তোমরাই তো অ্যাড দাও এত সুন্দর, এত এত পাওয়া যায়, তো এটাকে নিয়ে আমি কোথায় যাব? তো গভর্নমেন্ট শুড টেক দা নেসেসারি স্টেপ। প্রথম তুমি রিউজ করতে আগ্রহী, তুমি একটা কোম্পানিতে XYZ কোম্পানিতে কাজ করো, তুমি বলছো হ্যাঁ আমাকে মালটা দিন, আমি রিউজ করে আপনাকে বানিয়ে দেবো, কম দামে ছেড়ে দেবো, কিন্তু সেটাকে তোমার কাছে তো পাঠাতে হবে রে বাবা, আমি তোমার বাড়ি থেকে নিয়ে যাবো না ঘাড়ে করে, কোথায় খুঁজবো তোমাকে? তো গভর্নমেন্টের একটা থাকবে ডিসপোজাল ইউনিট, যে এগুলোকে কালেক্ট করবে, সেগ্রিগেট করবে এবং পাঠাবে। সেটা হতভাগ্যভাবে আমাদের দেশে হয় না, বাট বাইরের দেশে হয়। সেখানে তোমাকে মাল ডিসপোজ করার সময় আলাদা আলাদা করে ফেলতে হবে। ম্যাম ওরা অ্যাকচুয়ালি ইভেন্টে বলে দেয় যে কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, তারপরে মার্কিউরি ফ্রি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, হ্যান ত্যান এগুলো। তো এটার জন্য শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, এটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডকে এই মার্কিউরি হ্যানা ত্যানা ওয়েস্ট ডিপোজিশন যত আছে 1 2 3 4 সব জানতে হবে, জানলে পরেই তো তুমি এটাতে হাত দিতে পারবে। তো গভর্নমেন্ট যেটা করছে সেটা তুমি আমি পারবো না, আমরা যেটা করতে পারি অ্যাজ এ টিচার, তোমরা ফিউচার ইঞ্জিনিয়ার হতে চলেছো, তোমাদেরকে এই নলেজ গুলো আমরা ঢুকিয়ে দিচ্ছি ব্রেনে, যে দেখ বাবা যদি পরে গিয়ে একটু ওয়েস্ট মিনিমাইজ করতে পারিস, বিকজ এতে আমি বেনিফিটেড হব না, তুমি নিজেও হবে, তোমার ফ্যামিলিও বেনিফিটেড হবে। একটা পলিউশন হয়, মানো, ভিজুয়াল পলিউশন, মানো, সবাইকে দিয়েছে গো, তোমরা যথেষ্ট বড় হয়েছো। ভিজুয়াল পলিউশন যাকে বাংলায় বলে দৃশ্য দূষণ, মানো কি মানো না? ইয়েস ম্যাম, হ্যাঁ মানি মানি। ভিজুয়াল পলিউশন ডিজিটাল ওয়ার্ল্ডে তো এটা প্রত্যেকদিন বাড়তেই আছে এটা। হ্যাঁ, ভিজুয়াল পলিউশন কিন্তু শুধুমাত্র কে কি পোশাক পরেছে কি পরেনি সেটাকে ভিজুয়াল পলিউশন বা দৃশ্য দূষণ বলে না, অ্যাকচুয়াল ওটা কলোকাল ল্যাঙ্গুয়েজ, ওটার সাথে গুলিও না, অনেকের মাথায় ওটা ঘুরছে, ওটা নয়, ওটা তোমার মানসিকতার পলিউশন। অ্যাকচুয়াল ভিজুয়াল পলিউশন হচ্ছে, তোমার পাশে আমি একটা বাড়ি করেছি, বাড়িটা দোতলা করার পর আমার পয়সার অভাব, আমি ওইভাবে ছেড়ে দিয়ে চলে গেছি, অর্ধেক জায়গায় প্লাস্টার পড়েছে, ছাদের উপরে এতগুলো রাবিশ জমিয়ে রেখেছি, যেহেতু ওই বাড়িটা পরিত্যক্ত, আরো 5টা বাড়ি এসে ওখানে নোংরা ডিপোজিট করে যায়। এখানে একটা লোহার ফ্যাক্টরি আছে ছোট, সে যাবতীয় যা ওয়েস্ট মেটেরিয়াল হয় ওই ফ্ল্যাটটার সামনে এসে, ওই যে ইনকমপ্লিট যে কনস্ট্রাকশনটা সামনে এসে ফেলে দিয়ে চলে যায়। তুমি রোজ সকালে উঠে খাটে বেডরুম পরিষ্কার পরিষ্কার করে ঘুম থেকে উঠে তোমার জানলাটা খোলো, তুমি প্রথমেই ওটা দেখতে পাও, আহ কি সুন্দর, একদিকে প্লাস্টার আছে একদিকে নেই, কিছু নোংরা, কিছু আবর্জনা, কিছু খাওয়ার জিনিস দেখতে পাচ্ছি, তার সাথে দুর্গন্ধটা ফ্রি। দিস ইজ কল্ড ভিজুয়াল পলিউশন। কলকাতা শহর খুব সুন্দর, তুমি ব্রিজে করে উঠছো, এই যত নতুন ফ্লাইওভার হয়েছে, মা বলো বাবা বলো যাই বলো, উঠছো,
খুব আনন্দ হচ্ছে গাড়ি চালিয়ে উঠছে, চতুর্দিকে ব্যানার, গভর্নমেন্টের নন গভর্নমেন্টের, এই 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 অমুক স্টিলের রড কেন বাড়ির জন্য, এ বলছে আমি এই সাথী করেছি, কন্যাসাথী করেছি। আরে ভাই তুমি যে এইগুলো সব টাঙিয়ে দিলে আমার ব্রিজটার ওপরে, তা কলকাতা শহরের কি বিউটিটা রইলো একটু আমাকে বোঝাও দেখি। দিস ইজ কল্ড ভিজুয়াল পলিউশন। এতে কি হয়? বাতাস নষ্ট হয়? হয় না গো। এতে জল নষ্ট হয়? হয় না। এতে কি নষ্ট হয়? তোমার মেন্টাল টেম্পারমেন্ট নষ্ট হয়। তুমি যে ব্রিজটার উপর ঘুরতে যাচ্ছিলে, যে রিল্যাক্সেশনটা নিয়ে তুমি তোমার ফ্যামিলি হোক বা বন্ধু হোক বা যে হোক নিয়ে তুমি গাড়ি চড়ে যাচ্ছিলে, তোমার সেইটা ফুলফিল হলো না। এটা কেউ অস্বীকার করতে পারবে না। দিস ইজ অলসো আ পলিউশন। দিস এফেক্ট ইয়োর মেন্টাল হেলথ, নট ইয়োর ফিজিক্যাল হেলথ। তুমি কালা হয়ে যাবে না 20 বছর বাদে এটা দেখতে দেখতে, বাট হ্যাঁ তোমার মেন্টাল গ্রোথ অনেক কিছু ভ্যারি করে যাবে এটার ওপর। সেটা মেটালের ওভার ইউজ, রাইট গৌতম বলেছে, অবশ্যই। এটা তুমি কখন ফিল করবে? যখন তুমি একটা ভালো দেশে যাবে যেখানে এই ভিজুয়াল পলিউশনটা নেই, তখন তুমি বুঝতে পারবে যে তুমি এখনো অব্দি কি মিস করছিলে। বলে না দাঁত থাকতে মানুষ বোঝে না, দাঁতটা না থাকলে বোঝা যায় দাঁতটা কি কাজে দিয়েছিল। তো এখানেও তাই। তো ভিজুয়াল পলিউশন ইজ অলসো আ থিং। এটাও ডিপেন্ড করে এই ওয়েস্টের উপর। ওটা আমি যে বললাম ব্যানার টাঙানো, ওটা ছেড়ে দাও, ওটা একটা গভর্নমেন্ট পলিসি, ওটা নিয়ে তর্ক কোনো লাভ নেই। কিন্তু এই যে গার্বেজ হিপ হয়ে পাহাড়ের মতন হয়ে আছে, ধাপার মাঠের পাশ দিয়ে গেছো, পাহাড় না নোংরা হঠাৎ করে বুঝতে পারবে না কেউ। বেচারা যদি হঠাৎ করে কলকাতায় আসে, তার যদি জিওগ্রাফিক্যাল নলেজ না থাকে, সে তো ভাববে কলকাতার উপর পাহাড় আছে, প্ল্যাটুর ওপর কলকাতা বসে আছে। তাই কি? দেখো তো, কিছু আছে অর্গানিক ওয়েস্ট করা যায়, কিছু আছে অর্গানিক হয় না বাবাই। মেটালিক ওয়েস্ট অর্গানিক নয়, সবচেয়ে কষ্ট দেয় এগুলো। মেটালিক আর প্লাস্টিক এই দুটো হচ্ছে সবচেয়ে বার্ডেন। কি করবে এদেরকে নিয়ে? তার জন্য এটা করতে হবে, যাতে তোমাদের কাছে আমাদের একটাই নিবেদন, আবেদন, যাই বলতে পারো, রিকোয়েস্ট, যে পরবর্তীকালে তোমরা যাতে এটা হেল্প করতে পারো। আদারওয়াইজ তো এইভাবেই চলতে থাকবে। এরপর তো ফিউচার জেনারেশনকে ঘুরতে নিয়ে যাবে ধাপার মাঠে, গিয়ে ময়লার উপর বসিয়ে দেবে। দেখো, কারণ ওইটাই থেকে যাবে শুধু। তাতে দেখো যদি ফিউচারে কিছু মিনিমাইজ করতে পারো, তাহলে একটুখানি আর কয়েকটা জেনারেশন একটু ভালো থাকবে। এই যা বলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এত বকা বকেছি, অনেকদিন বাদে হওয়ার জন্য এত বকা বকেছি। বলো কিরম কি মনে হলো, কি হতে পারে, কার কি মনে হলো বলো, একটু শুনি এবার তোমাদের ভার্সন শুনি, নতুন প্রজন্মের। এইটার জন্য যাই তুমি তোমার ডিপার্টমেন্টে যোগাযোগ করো, আমার কাছে আর্কিটেকচার যা, আমার কাছে সিভিলও তাই। আমাকে এটা বলে আমি কিছু বুঝে বা হেল্প করে উঠতে পারবো না। বাট হ্যাঁ, যে তুমি পরেও সিভিল নিয়ে ঢুকেছো, পড়ো সিভিল নিয়ে, আমি বলবো সিভিল নিয়ে পড়ো, পরে আর্কিটেকচারের ওপর অনেক কি বলবো হায়ার স্টাডিজ হয়, তখন সেটা করে নিও। এটা যা করছো করো। যাই হোক, তাহলে আগামী দিন এই ওয়েস্ট ইয়ের ওপর ইন্ডিয়া। আচ্ছা এবার একটা কথা বলি, আগামীকাল আমি এই যে একটা ছবি দেখালাম, এই পিপিটিটাই আমি আগামী দিন শেয়ার করব। এইখানে বুঝতে পারবে যে ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে আছে বাকি দেশগুলোর সাথে। আমাদের যে 180টা না কটা কান্ট্রি আছে এই প্যানেলের মধ্যে পড়ে, এরা সবাই মিলে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে বছর বছর। এই কম্পিটিশনটা হচ্ছে কতগুলো ক্রাইটেরিয়া এরা নিজেদের জন্য সেট করেছে, এবং প্রতি বছর এরা একসাথে হয় দেখার জন্য যে কতটা গোল রিচ করেছে, তার উপর এদের একটা র্যাঙ্ক হয়। সেই র্যাঙ্কে ইন্ডিয়ার কি অবস্থা, কোথায় আছে, কি করতে হবে, সেটা আমি কাল শেয়ার করব। এটা জুন 2021-এ এই রেজাল্টটা পাবলিশ হয়েছে, 2021-এর রেজাল্ট। প্রতি বছর হয়, এবছর এই প্রি রিকুইজিটের জন্য আমি অ্যারেঞ্জ করছি। সত্যি কথা বলতে এত খবর রাখি না, একাডেমিক লাইনে এসে গেলে একটা আমাদের যেটা অসুবিধা, সেটা হচ্ছে আমরা নতুন ইনফরমেশন রাখতে পারি না, যেটা ইন্ডাস্ট্রিতে থাকে। আমাদের রাখতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, সে সময় আমাদের থাকে না। তো এই প্রি রিকুইজিটের জন্য আমি জোগাড় করেছি পুরোনো সোর্স ঘেঁটে। তো আমি কালকে তোমাদের দেখাবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে বুঝতে পারবে এগোবো, পিছাবো, কি করব, কোথায় যাব। ঠিক আছে, তাহলে আজ তাহলে এই অবধি থাক। কিরম লাগলো? সত্যি সত্যি ভালোই লাগলো।
সত্যি কথা বললাম, ভালোই লাগলো ম্যাম। অ্যাকচুয়ালি ম্যাম কেমিস্ট্রিটা মানে উঠে গেছিল, তো আমি ভেবেছিলাম আপনি হয়তো ক্লাস নেবেন না, তো ওটা খারাপ লাগছিল, কিন্তু আপনি ইভিএসটা নেবেন এটা শুনে মানে ভালোও লাগলো। হ্যাঁ, আর সে ঠিক আছে, আমি জাস্ট এটা বলছি, এটা প্রতি বছরই স্টুডেন্টের কোয়ারি থাকে, আমি কোনো পার্টিকুলার কাউকে দিয়ে বলছি না, এটা প্রতি বছর স্টুডেন্টের কোয়ারি থাকে যে এটা কি প্রয়োজন। এটা আউটার মানে ইয়েতে পড়ার পর যখন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে পড়বে, যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে পড়বে, তখন বুঝতে পারবে যে কোথায় দরকার লাগে কোথায় লাগে না, এই আর কি, আর কিছু না। ওকে, ঠিক আছে, তাহলে চলো, আমার বোধহয় টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমার টাইম Okay. এখানে হয়ে গেছে, থ্যাংক ইউ আবার ম্যাম। আমি কালকে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম।